নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি রিল বৃষ্টি রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আর রক্তিম গল্পের চতুর্থ পর্ব নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে এই গল্পটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আমার ইনস্টা আইডিতে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, অর্পণ কস্তুরী, প্লিজ আমাকে ফলো করো। আর ফেসবুক পেজ কস্তুরী ব্যানার্জি। তো আজকে শোনাতে চলেছি রক্তিম গল্পের চতুর্থ পর্ব। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক রক্তিম চতুর্থ পর্ব। দেখে মনে হচ্ছিল হাজব্যান্ড ওয়াইফ স্যার। ফায়ার অপারেটরের কথাটা বারবার মাথায় আসছে বিস্ময়ের। অনেকবার চেষ্টা করেও ভুলতে পারছে না কিছুতেই। অদিতির দগ্ধ শরীরটা এখনও চোখের সামনে ভাসছে, হাসছে যেন ওর দিকে চেয়ে। মাঝে 2 দিন কেটে গেছে, অদিতিকে ওরা নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য, কিন্তু তাও বারবার ওর মুখটা ফিরে ফিরে আসছে। কি কেমন লাগছে এবার? তোমার ভুটি তো উপড়ে গেল, বাঁচাও তোমার রাজা। নিশ্চয়ই হাসছে ওকে বোকা বানাতে পেরে। আফসোস হচ্ছে বিস্ময়ে প্রচণ্ড। একবার শুধু কথা বলার ছিল ওর সাথে। কি এমন হয়েছিল ওদের মধ্যে? স্যার, আর খাবেন না, অলরেডি 4 পেগ হয়ে গেছে। ওয়েটারের মুখটা দেখার জন্য টেবিল থেকে আবার মুখটা তুলতে হবে। প্রচণ্ড রাগ হয় বিস্ময়ের। চুপ শোয়ার বাচ্চা, আমি কে জানিস? নেশায় বুধ হয়ে থাকা বিস্ময় বলে ওঠে। ওয়েটারের মুখটা নামিয়ে চলে যায়। আপাতত কদিন একটা হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে বিস্ময়। ওর ইচ্ছে ছিল না, কিন্তু ওর থানার সবাই জোর করে এখানে রেখে গেছে। বাড়িটা এখন হানা বাড়ির মতো পড়ে আছে। এই বাড়িটা বানাতে গিয়েই ফতুর হতে বসেছিল বিস্ময়। জিপিএফ থেকে লোন নিয়ে মাইনের বেশিরভাগ অংশ তখন সরকারের ঘরে। অদিতি তখন হেল্প না করলে ওই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া সম্ভব হতো না। তখন কাছে এসেছিল দুজন। সেই দিনের কথাগুলো মনে পড়লে আরও যন্ত্রণা হয় ওর। আরেক পেগ কষ্ট করে গলায় ঢেলে দেয় বিস্ময়। মনে হয় বমি হয়ে উঠে আসবে সব। প্রথমে তোর থানায় গিয়েছিলাম, ওরাই হোটেলটা খবর দিল। তোর রুমে তোকে দেখতে না পেয়ে এখানে এলাম। এ কি অবস্থা করেছিলিস তুই? একটু তো সামলাতে হবে নাকি তোকে? বিস্ময়ের ঘোলাটে চোখ দেখেই ফায়ারের ওসি শান্তি এসেছে। তুই হঠাৎ? ঠিক আছে, আমি কিচ্ছু ঠিক নেই, চল তোর ঘরে যাই, কিছু কথা ছিল, এখানে হবে না। শান্তি আর একজন ওয়েটার দুজনে মিলে বিস্ময়কে ধরে ওর রুমে নিয়ে যায়। বিছানায় আসতে বিস্ময় লুটিয়ে পড়ে। শান্তি এসে ওর চোখে মুখে জলের ঝাপটা দেয়। শালা, কি করেছিস বলতো? সেদিন ওই অপারেটরের কথা কিছু মনে করিসনি তো? ও না বুঝেই, আচ্ছা তো শ্বশুরবাড়ির কেউ আসেনি এখনো? অল্প হুঁশ ফিরেছে বিস্ময়ের। ও প্রথমে একটু গুম মেরে থাকার পর মুখ খোলে। অদিতির বাপের বাড়ির দিকে তেমন কেউই নেই বললেই চলে। আছে বলতে ওর এক মাসি কলকাতায় থাকেন। আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন, তা বেশ কয়েক বছর হয়ে গেল। ওনাকে আর খবর দেওয়া হয়নি। বুঝতেই পারছিস, আর কিচ্ছু ভালো লাগছে না। বুঝেছি। শোন, রিপোর্ট তো আমরা দিয়ে দেবো থানায়, কিন্তু একটা কথা, তোর বাড়িতে কি কোনো দাহ্য বস্তু ছিল? না, সেরকম তো কিছু ছিল না। কেন, কিছু কি? না, তেমন কিছু না, তবে শর্ট সার্কিট থেকে হয়নি এটা আমরা নিশ্চিত, কিন্তু আমরা পৌঁছানোর আগে সব পুরো শেষ হয়ে গিয়েছিল। রান্নাঘরের সিলিন্ডারটা ফেটে গিয়ে আগুনটা আরও বিধ্বংসী আকার ধারণ করেছিল। ঠিক আছে, তোকে আর এইসব নিয়ে ভাবতে হবে না, তুই বরং মেয়েটাকে নিয়ে আয়। কটা দিন থাকুক, তোরও ভালো লাগবে। না রে, সামনে ওর পরীক্ষা। শান্তি চলে যাওয়ার আগে একটা কথা বলে যায় বিস্ময়কে, যেটার অর্থ ওর মাথায় ঢোকে না। সবই বুঝতে পারছি, চিন্তা করিস না তুই, এসব আর কোনো প্রবলেম হবে না। বিস্ময় বেশি কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু অদিতির স্মৃতি ওকে পাগলের মতো তাড়িয়ে নিয়ে বেড়ায়। আজ কি আবার বিস্ময়ের খেয়াল নেই। গতকাল অদিতিকে পুড়িয়ে এসেছে ও। একটা পুড়ে যাওয়া শরীরকে আবার পোড়ানো, কি অদ্ভুত নিয়ম সমাজের। সবাই বলেছিল মেয়েটাকে আনতে, কিন্তু ও জেদ করেই আনেনি। ও জানে সবাই পিছনে পিছনে হাসাহাসি করছে ওর, হয়তো বা ভাবছে ওই প্ল্যান করে মেরে দিয়েছে অদিতিকে, কিন্তু কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে ও রাজি নয়। মাঝে মিডিয়া থেকে একজন রিপোর্টার এসেছিল, খিস্তি করে ভাগিয়ে দিয়েছে তাকে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ।
বিছানা ছেড়ে আজ আর ওঠেনি বিস্ময়। গতকাল সারা রাত মদ খেয়েছে ও। নেশার ঘোর যে কাটেনি সেটা বিছানা ছেড়ে উঠতে গিয়েই খেয়াল হয় তার। দরজা খুলে দেখে মাইতি দাঁড়িয়ে আছে। আরে মহারাজ, বাইরে দাঁড়িয়ে কেন? চরণ ধুলে দাও। স্যার, আপনি ঠিক আছেন তো? এখন কদিন আর থানায় আসতে হবে না, আমি আছি, বিগ বস আছে, কোনো চিন্তা নেই স্যার। তা তুমি একা কেন? বটুক কোথায়? হারামজাদাকে একটা কাজ দিয়েছিলাম, সেটা কি করেছে? সেটা তো জানি না স্যার, তবে একটা কাজ নিয়েই এলাম। আপনার ওয়াইফের ব্যাপারটাই একটা এফআইআর তো করতেই হবে, তবেই ফায়ার রিপোর্ট পাওয়া যাবে। মিডিয়া থেকেও ভীষণ জলঘোলা করছে বিষয়টাকে নিয়ে। আচ্ছা, আরেকটা লাশের কোনো হদিশ পাওয়া গেল? স্যার, ঘাবড়ে গেছিস মনে হচ্ছে। আরে বল, আমি ঠিক আছি। আসলে আপনার বাড়ির সামনে একটা বাইক পাওয়া গিয়েছিল, সেটা নাম্বার প্লেট থেকে আর ওনার অফিসের সবাইও আইডেন্টিফাই করেছে। নামটা বলতে কি হচ্ছে? বিশ্বর মুখ বর্জ্য কঠিন হয়ে ওঠে। সোহম, সোহম চ্যাটার্জি, ম্যাডামের অফিসের কলিগ। স্যার, এফআইআরটার বয়ান লিখে এনেছি, একবার দেখে যদি একটু সই করে দেন, বাকি আমরা সব সামলে নেব, চিন্তা করবেন না। বিস্ময় লক্ষ্য করে মাইতি তাড়াতাড়ি চলে যেতে পারলে বাঁচে, ওকে আর আটকে রাখে না বিস্ময়। প্রিয়াঙ্কা দেবীকে দেখেও কষ্ট হয় বিস্ময়ের। হাঁটাচলা করার অবস্থা অবধি নেই ওনার, পুরো শরীরটাই প্যারালাইজড। একজন রাত দিনের দেখার লোক রয়েছে, বিস্ময়কে দেখে সে ঘরের বাইরে চলে যায়। অদিতি মৃত্যুর পর 10-12 দিন কেটে গেছে, আর সিভিল ড্রেসেই এসেছে বিস্ময়। অনেকদিন ধরেই আসবো ভাবছিল, কিন্তু মনের জোর পাচ্ছিল না। আজ সাহসটা করেই ফেলে। সকাল থেকে মদ অবধি ছুঁয়ে দেখেনি ও। ভেবেছিল দুঃখটা ভাগ করে নেবে, কিন্তু ওনার অবস্থা থেকে সেই ইচ্ছে চলে যায় ওর মন থেকে। সামনে রাখা একটা টুলে গিয়ে বসে বিস্ময়। আমি অদিতির স্বামী। নিজের পরিচয় দিয়ে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। হয়তো ভদ্রমহিলা বুঝতে পারেন, হয়তো পারেন না। সেদিন অফিস থেকে এসে কিছুক্ষণ পর বের হয়ে গেল। জানেন, বারণ করেছিলাম, বললো অফিসে জরুরি কি একটা কাজ আছে। আসলে একটা মানুষ সব সামলাতো, ওর কষ্টটা আমি বুঝতাম। আমিও এই অথর্ব হয়ে পড়ে আছি। কথা বলতে বলতে প্রিয়াঙ্কা দেবী কেঁদে ফেলেন। বিস্ময়ের চোখের কোণে এক চিলতে জল আসে নিজের অজান্তেই। একটা কথা বলবো, আপনি ভুল ভাববেন না তো? অদিতি আমাকে বলেছিল উনি আসবেন ওই দিন। অফিসে কিছু কাজ নিয়ে কথা বলার ছিল। আমারও বাড়িতে থাকার কথা ছিল ওই দিন, কিন্তু একটা কেসের জন্য বেরিয়ে যেতে হয়েছিল। বিস্ময় সহজেই মিথ্যে কথাটা বলতে গিয়ে দুবার আটকায়। ভদ্রমহিলা শুধু হাসেন ওর দিকে চেয়ে। আমি বুঝি বিস্ময়বাবু। ওনার চোখে নিষ্ফলক দৃষ্টি বিস্ময়ের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। বিস্ময় আর বেশি সময় দাঁড়ায় না। কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকাই বোধহয় ভালো। ফেরার পথে হঠাৎ ইংরেজি মাস্টার রক্তিমবাবুর সাথে দেখা। ওকে বাইকে দেখে ভদ্রলোক প্রথমে একটু যেন চমকে ওঠেন। বিস্ময় চলে যাচ্ছিল, ভদ্রলোকই পিছনে ডাকেন। স্যার, দিশার ব্যাপারে কতদূর এগোলেন? মেয়েটাকে খুঁজে বের করুন স্যার। রক্তিমবাবুর সাথে কথা বলার পর বিস্ময়ের খেয়াল হয় সব কিছু। বিস্ময় ঠিক করে এর একটা হেস্তনেস্ত করবেই করবে। মাঝে আরও একটা দিন পেরিয়ে যায়। বিস্ময় ভেবেছিল কাজে জয়েন করবে, কিন্তু অদিতির মাসি কলকাতা থেকে এসে সব ভেস্তে দেন। ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয় ওকে। মনে মনে রাগ হয় ওর, কিন্তু মুখ বুঝে থাকতে হয়। উনিও ওকে মেয়েকে নিয়ে আসার বুদ্ধি দেন। বিস্ময় বুঝতে পারে না কী উত্তর দেবে। হোটেলে ফিরে অদিতির ওপর প্রচণ্ড রাগ হয় বিস্ময়ের। শয়তানিটা মরেও শান্তি দেবে না ওকে। ওকে ভোলার জন্য অন্য নারীর কাছে বিস্ময় ইচ্ছে করলেই যেতে পারে। টাকা দিলে শরীর কোথায় পাওয়া যায় সেটা ওর জানা, কিন্তু ওর সেই ইচ্ছেটাই যেন চলে গেছে। অন্য নারীর কথা ভেবে হস্তমৈথুনের চেষ্টা করে বিস্ময়, কিন্তু মনোসংযোগ করে উঠতে পারে না। অদিতির মুখটা বারবার সামনে চলে আসে। রাগে ঘেন্নায় রুম ছেড়ে বের হয়ে আসে ও। আবার নিজেকে ডুবিয়ে দেয় নেশার সমুদ্রে। সৌভাগ্যক্রমে পরের দিন ভদ্রমহিলা বিদায় নেন কৃষ্ণপুর থেকে। বিস্ময় হাঁপ ছেড়ে বাঁচে। ও ঠিক করে এই সিচুয়েশন থেকে বের হতেই হবে। সেই জন্য ব্যস্ত করতে হবে নিজেকে। সেটার একমাত্র উপায় হচ্ছে কাজে ফেরা। স্যার ডেকেছিলেন? ও, তুমি এসেছো? আচ্ছা বসো, একটু হাতের কাজটা একটু সেরে নিন। আচ্ছা স্যার। বিস্ময় চুপচাপ সামনে চেয়ারে গিয়ে বসে। ডিএসপি স্যার ওকে ডেকে পাঠিয়েছেন বলে আজ ওকে সদরে আসতে হয়েছে। থানা থেকে গাড়ি নিয়েই এসেছে ও, সাথে মাইতি এসেছে। মাঝে কয়েকদিন থানায় আসতে পারেনি ও।
গত পরশুই কাজে জয়েন করেছে আবার। ও ভালোভাবেই জানে স্যার কেন ওকে ডেকে পাঠিয়েছেন। সব কিছু উত্তর যে ওর কাছে নেই তা নয়, তবে এখন আর কেয়ার করে না, বেশি কেয়ার হবে। এই কদিন ঘুম হয়নি একেবারে। সবাই বলেছিল মেয়েকে বোর্ডিং থেকে নিয়ে আসতে, কিন্তু ও ইচ্ছে করে নিয়ে আসেনি। মেয়ের কানে কিছু যাক ও চায় না। ওর তো সত্যি কোনো দোষ নেই। কী ভাবছো? স্যারের ডেকে হুঁশ ফেরে ওর। রাজবাড়ি চেয়ারের পট্টনায়ক সাহেব ওর পূর্ব পরিচিত। চৌধুরী, তোমার নামে অনেক অভিযোগ আসছে, কিন্তু এসপি সাহেব তো একেবারে চরম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিলেন। আমি ওনাকে বোঝালাম যে ছেলেটা ভালো, তবে যা করছো তা কিন্তু। স্যার, তেমন কিছু না। বিস্ময়ের কথা শেষ করতে পারে না। থানায় ড্রিঙ্ক করে এসেছো, তারপর শুনলাম কনস্টেবলের ওপর হাত তুলেছ। এগুলি কী বলতো? ঠিক হচ্ছে? একটা কাজ দিয়েছিলাম স্যার বটুককে, একজনে বয়ান নেওয়ার জন্য। মাঝে এতগুলো দিন চলে গেছে। আমার বাড়ির অবস্থা তো জানেন, আমি কদিন আসতে পারিনি। ও কোনো গা অবধি করেনি। আমি জিজ্ঞেস করতে আমার মুখে মুখে তর্ক। কার মাথা ঠিক থাকে বলুন তো? তোমার কন্ডিশনটা বুঝতে পারছি, কিন্তু সার্ভিস রুল বলে একটা কথা তো আছে, সেটা তো মেনে চলতে হবে। স্যার, একটা মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না এত দিন ধরে, কিন্তু আমি যেটা শুনলাম ওটা সুইসাইড কেস। না স্যার, আমি একটা ক্লু পেয়েছি। আমার তো মনে হয় ওটা প্ল্যান্ড মার্ডার। শহরের স্যার ড্রাগের, স্যার ওকে মাঝপথে থামিয়ে দেন। রবি জয়সওয়াল খুব পাওয়ারফুল, বুঝলেন? ইকোসিস্টেম বোঝো? ব্যালেন্স দরকার একটা, ইমব্যালেন্স হলেই বিপদ। শান্ত শহরটা অশান্ত করতে কেন চাও? আর মেয়েটা কিডন্যাপ হলে এতদিনে নিশ্চয়ই ফোন আসতো বাড়িতে মুক্তিপঞ্চে। ওসব ঝামেলায় যেও না বিষয়। টেক মাই অ্যাডভাইস। কিন্তু স্যার, কোনো কিন্তু নাই। একটা লং লিভ নিয়ে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যারের সঙ্গে কথা আগেই হয়ে গেছে। এই সময় বরং কলকাতাতে গিয়ে মেয়ের সাথে সময় কাটাও, দেখো ভালো লাগবে। মাঝপথে কেসটা বন্ধ হয়ে যাবে তাহলে? কেসটা নিয়ে ভাবতে হবে না, প্রদীপ তো আছে নিয়ারেস্ট থানায়। ওকে স্ট্যান্ড বাই ডিউটি দিয়ে দিচ্ছি। ওই এখন থেকে কেসটা দেখভাল করবে। তুমি একটু ফ্রেশ হয়ে আবার ফিরে এসো। কিন্তু স্যার, আর কোনো কথা নয়। আজ বিকেলে তুমি প্রদীপ্তকে চার্জ হ্যান্ড ওভার করে দেবেন। লিভেল অ্যাপ্লিকেশনটা নিয়ে যাও, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। বিষয় বোঝে কথা বলে কোনো লাভ নেই, সব কিছুই প্রিমিক্সড। তোমাদের যদি এই অডিও স্টোরি খুব ভালো লেগে থাকে তাহলে চটপট তোমরা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর প্রচুর 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 শেয়ার করো। আর তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের এই রিল বৃষ্টি রায় চ্যানেলের ফ্যামিলিটাকে অনেকখানি বড় করে তোলো। তো চলো, আজকের মতো টাটা। আবার নেক্সট পর্ব নিয়ে আরেকটা দিন হাজির হয়ে যাবো।